সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরেন ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে রয়েছে অষ্টম এবং শেষ পর্ব। নতুন টুপি মাথায় দিয়ে চাচাতো ভাইদের নিজের জ্যাকনাইফ দেখালো আলমানজো। ফ্র্যাঙ্কের টুপিটা পুরনো হয়ে গিয়েছে এতদিনে। ওর অবশ্য জ্যাকনাইফ আছে একটা, কিন্তু ওটার ফলা মাত্র 3টে। সবাইকে নিয়ে গিয়ে স্টার আর ব্রাইটকে দেখালো, নিজের ছোট্ট ব্লব স্লেটটাও দেখালো। লুসির পিছন দিকটা গমের শীষ দিয়ে চুলগুলোর অনুমতি দিল। তারপর বলল যদি চুপ করে থাকে তাহলে স্টারলাইটকেও দেখাতে পারে। সবাই মিলে গেল ঘোড়ার স্টলে। এগিয়ে আসছিল স্টারলাইট, কিন্তু বারের ফাঁক দিয়ে হাত গুলিয়ে ফ্র্যাঙ্ক ওকে ধরতে যেতেই চট করে সরে গেল। ওকে ধরতে গেল কেন? বিরক্ত হয়ে আলমানজো ভাবল। বলেও ফেললো কথাটা। বাজি ধরে বলতে পারি ভিতরে গিয়ে ওর পিঠে ওঠার সাহস তোমার নেই, চ্যালেঞ্জ করলো ফ্র্যাঙ্ক। সাহস আছে, কিন্তু বোকার মতো কাজ করতে যাব কেন? নষ্ট হয়ে যাবে চমৎকার কোলটা। নষ্ট হবে কি করে? বিদ্রুপ করলো ফ্র্যাঙ্ক। আসলে বলো, ভয় পাচ্ছ তুমি? অতটুকু একটা ঘোড়া বাচ্চাকে ভয় পাচ্ছ তুমি? ভয় পাবো কেন? বাবার বারণ আছে। বারণ থাকলেও আমার ইচ্ছে করলে আমি কাজটা করতাম, লুকিয়ে হলেও। এর প্রত্যুত্তরে কোনো কথা বলল না আলমানজো। এবার ফ্র্যাঙ্ক বেড়াবে উপরে উঠতে শুরু করলো। ওপারে গিয়ে ঘোড়ায় চড়বে। নামো ওখান থেকে বলে ফ্র্যাঙ্কের পা চেপে ধরলো আলমানজো। ভয় পাবে কোলটা। ভয় দেখাতেই তো যাচ্ছি। পা ঝাড়া দিল ফ্র্যাঙ্ক। স্টলময় দৌড়ে বেড়াচ্ছে স্টারলাইট। রয়্যালকে ডাকবার জন্য চেঁচাতে গিয়েও মুখ বন্ধ করে ফেললো, কারণ এখন চিৎকার দিলে আরও ভয় পাবে স্টারলাইট। দাঁতের দাঁত চেপে গায়ের জোরে টান মারলো আলমানজো। হর হর করে নেমে এলো ফ্র্যাঙ্ক। চমকে উঠে লাফ দিল সবকটা ঘোড়া। স্টারলাইট পিছাতে গিয়ে ধাক্কা খেলো খাবারের গামলায়। চাপকে পিঠে ছাল তুলে নেব ব্যাটা, বলল ফ্র্যাঙ্ক উঠে দাঁড়িয়ে। চেষ্টা করে দেখো না কেন, জবাব দিল আলমানজো। গোলমাল শুনে দক্ষিণ গোলাঘর থেকে দৌড়ে এলো রয়্যাল। আলমানজো আর ফ্র্যাঙ্কের কাঁধ ধরে ঠেলে বের করে দিল গোলাবাড়ি থেকে। ফ্রেড, অ্যাবনার আর জন চুপচাপ অনুসরণ করলো ওদের। আবার যদি কোল্ডগুলোর কাছে তোমাকে দেখি, চোখ মুখ পাকিয়ে বলল রয়্যাল, বাবাকে আর আঙ্কেল ওয়েসলিকে বলে দেব আমি। পিঠের চামড়া তুলে নেবে, সাবধান। প্রচণ্ড জোরে ঝাঁকালো ওরা দুজনেই মাথাটা, তারপর ঠুকে দিল দুজনের মাথা। অনেকগুলো তারা দেখতে পেলে আলমানজো। ফ্র্যাঙ্কের অবস্থা তথই বচন। ক্রিসমাসের দিনে মারপিট, লজ্জা করে না তোমাদের? আমি তো শুধু বারণ করেছিলাম যাতে স্টারলাইটকে ভয় না দেখায়। শাট আপ, ধমক দিল রয়্যাল। এখন একটু ভদ্র হয়ে চলো, নইলে কপালে দুঃখ আছে। যাও, হাত ধুয়ে নাও সবাই, ডিনারের সময় হয়ে গেছে। হাত ধুয়ে নিল সবাই রান্নাঘরে গিয়ে। মা, আন্ট আর চাচাতো বোনেরা টেবিল সাজাচ্ছে। নানান রকম খাবারে বোঝাই হয়ে আছে টেবিল। নিজস্ব আলাদা আলাদা সুগন্ধ ছড়াচ্ছে এক একটা ডিশ। মাথা নিচু করে চোখ বন্ধ করলো আলমানজো। বাবা প্রার্থনা করছে। ক্রিসমাস ডে বলে প্রার্থনাটাও দীর্ঘ, কিন্তু শেষ পর্যন্ত থামতেই হলো বাবাকে। চোখ মেলে টেবিলের এদিক থেকে ওদিক পর্যন্ত দেখলো আলমানজো। আরে বাস, মুখে আপেল নিয়ে বসে আছে রোস্ট করা ছোট্ট শুয়োরটা মস্ত নীল প্লেটের উপর। রাজহাঁসের রোস্টটাও লোভনীয় ভঙ্গিতে বসে আছে একটা ডিশে। ছুরিটা ধার করে নিচ্ছে বাবা পাথরে ঘষে। ক্র্যানবেরি জেলি আর স্ম্যাশড পটাটোর পাহাড়ের গা থেকে গলতে গলতে নামা মাখনের দিকে চাইল আলমানজো। শালগমের ভর্তার পাহাড়টার দিকে তাকালো, তারপর দেখলো ভাজা গাজরগুলোর দিকে। ঢুকিল মনস্থির করলো আর কোনো দিকে তাকাবে না, কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা আপেল আর গাজরের হালুয়ার দিকে না তাকিয়ে থাকতে পারল না। তাছাড়া হাতের কাছেই রয়েছে নানান জাতের পিঠে, না তাকিয়ে পারাও যাচ্ছে না। বড়দের দেওয়া হবে সবার আগে। ছোট হয়ে আসছে রাজহাঁস আর শুয়োরের রোস্ট। ঘ্যাচ ঘ্যাচ কাটছে আর মেহমানদের প্লেটে তুলে দিচ্ছে বাবা সব। আলু ভর্তা আর ক্র্যানবেরি জেলির পাহাড় ছোট হয়ে যাচ্ছে বিপজ্জনক হারে। ছোট বলে অপেক্ষা করতে হলো আলমানজোকে। সবার শেষে ওর প্লেটে দেওয়া হলো খাবার, তবে তৃপ্তির সঙ্গে খেলো। ফ্রুট কেকের দ্বিতীয় টুকরোটা আলগোছে পকেটে ফেলে বাইরে চলে গেল খেলতে। তুষার দুর্গ খেলা হবে এবার। রয়্যাল আর জেমস দল করছে। ফ্র্যাঙ্ক গেল রয়্যালের দলে, আলমানজোকে নিল জেমস। তুষারে বল বানিয়ে ওটাকে গভীর তুষারের উপর গড়িয়ে গড়িয়ে মস্ত একটা বল তৈরি করলো দুই পক্ষ মিলে। তারপর সেগুলোকে একটা দেওয়ালের সঙ্গে সেঁটে
আরও তুষার দিয়ে ফাঁক ফোকর ঠেসে বন্ধ করে দুর্গ বানিয়ে ফেললো ওরা। তারপর এক এক দল এক এক ডজন করে তুষারের শক্ত গোলা তৈরি করে ফেলল। তুষারের উপর নিঃশ্বাস ফেলে 2 হাত চাপ দিলেই তৈরি হয়ে যাচ্ছে গোলা। যুদ্ধ শুরু হবে একটু পরেই। একটা ছুরি আকাশে ছুড়ে দিল রয়্যাল, ওটা নেমে আসতেই ধরল খপ করে। রয়্যাল যেখানটায় ধরে আছে তার উপরের অংশে ছুরিটা ধরল জেমস। তারপর ছুরিটা ছেড়ে দিয়ে রয়্যাল আবার ধরল জেমস যেখানটা ধরে আছে তার উপরের অংশ। এইভাবে ছুরিটা শেষ মাথা পর্যন্ত চলল। দেখা গেল জেমস ধরেছে ছুরির সর্বশেষ প্রান্ত, কাজেই দুর্গটা জেমসের দখলে। শুরু হলো তুমুল যুদ্ধ। সাঁই সাঁই ছুটছে গোলা। গোলার আঘাত থেকে বাঁচার জন্য কখনো এক পাশে সরছে, কখনো নিচু হচ্ছে আলমানজো। হাঁক ছাড়ছে কোমাঞ্চিদের মতো ছুটছে গোলা। দেওয়ালের ওপর দিয়ে দল বল নিয়ে আক্রমণ করে বসলো রয়্যাল। এক লাফে উঠে দাঁড়িয়ে ফ্র্যাঙ্ককে টেনে নামালো আলমানজোর নিচে। গড়াগড়ি করতে করতে গভীর তুষারের মধ্যে চলে গেল ওরা। 2 হাত চালাচ্ছে দুজন দুজনের বিরুদ্ধে গায়ের জোরে। নাকে মুখে তুষার ঢুকে গেল আলমানজো, তবু ছাড়ছে না ফ্র্যাঙ্ককে। ফ্র্যাঙ্ক ওকে ফেলে দিল নিচে, কিন্তু কিলবিল করে ওর নিচ থেকে বেরিয়ে গেল আলমানজো। উঠে বসতে গিয়ে ফ্র্যাঙ্কের মাথা ঢুকে গেল আলমানজোর নাকে। রক্ত পড়ছে, কিন্তু পরোয়া না করে ল্যাং মেলে ফেলে দিল ও ফ্র্যাঙ্ককে। তারপর তার উপর চড়ে বসে বৃষ্টির মতো ঘুষি চালালো। চিৎকার করে বলছে, হার মানো, হার মানো। আলমানজোর নিচ দিয়ে বেরোবার চেষ্টা করছে ফ্র্যাঙ্ক, ফেলে দেওয়ার চেষ্টা করছে ওকে, কিন্তু পাথরের মতো জমে বসে থাকা আলমানজো ওর বুকের উপর দিয়ে খালি ঘুষিই চালিয়ে যাচ্ছে। বিপদ বুঝে হার মারল ফ্র্যাঙ্ক, চিচি করে বলল, মানছি মানছি, ছাড়ো। মা এসে দাঁড়ালো দরজায়, চেঁচিয়ে বলল, যথেষ্ট খেলা হয়েছে, এবার ঘরে চলে এসো তোমরা সবাই। ঘরে এসে আপেল খেলো ওরা, গ্লাসে ঢেলে নিল সাইডার। কিছুক্ষণের মধ্যেই মহিলারা ফিরে যাওয়ার জন্য তৈরি হলো। বড় ছেলে মেয়েদের তাড়া লাগালো, শাল নিয়ে জড়িয়ে নিল কচি বাচ্চাদের। সবার কণ্ঠে গুড বাই গুড বাই। টুংটাং শব্দধ্বনি মিলিয়ে গেল দূরে। ফুরিয়ে গেল ক্রিসমাস। 21 জানুয়ারির প্রথম 2 সপ্তাহ গেল জঙ্গল কেটে কাঠ কেটে আনতে। শীতকালীন স্কুলে ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু আলমানজোকে যেতে হলো না। বাবা যেমন 2জন সহকারীর সঙ্গে করে বড় বড় গাছের কাণ্ড ববস্লেডে তুলে নিয়ে আসছে, আলমানজো তেমনি ওর 2 সহকারী পিয়েক আর লুইকে নিয়ে গাছের অপেক্ষাকৃত হালকা অংশ ওর ছোট্ট ববস্লেডে তুলে নিয়ে বাড়ি আসছে। প্রথম প্রথম স্টারব্রাইটকে বাগে আনতে কষ্ট হলো। গত শীতের শিক্ষা ওরা প্রায় ভুলেই গিয়েছে। তাছাড়া গোটা গ্রীষ্মকাল মাঠে ময়দানে চড়ে ইচ্ছে মতো ঘাস পাতা খেয়ে আরাম করে শুয়ে বসে থেকে অভ্যেস খারাপ হয়ে গিয়েছে। এখন কাজ পছন্দ হচ্ছে না। খুবই ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে ধীরে ওদের আবার নিজের বাগে নিয়ে এলো আলমানজো। কখনো ফুসলে, কখনো গাজর ঘুষতে, কখনো ওদের কানের পাশে চাবুক ফুটি। 15 ফুট লম্বা করে কাটা হয়েছে বিশাল লম্বা গাছগুলো কদিন আগে। এখন অর্ধেক ঢাকা পড়েছে তুষারে। কখনো কখনো কাণ্ডের ব্যাস 2 ফুটের কম নয়। শক্ত লাঠি দিয়ে চার দিয়ে ওগুলোকে গড়িয়ে নিয়ে তুলতে হচ্ছে ববস্লেডে। ছোটোখাটো দুর্ঘটনা যে ঘটল না তা নয়। 2 বার গর্তে পড়ল স্টার আর ব্রাইট ববস্লেড সহ। একবার ব্যথা পেল আলমানজো গাছের কাণ্ডের বাড়ি খেয়ে। বাবা বলল, এভাবেই শিখতে হয় বাপ, তারপর সাবধানে চলতে হয়। বছরের চাহিদা মতো কাঠ সংগ্রহ হয়ে গেলে মা বলল, এবার আলমানজোর কুলে যাওয়া উচিত, আর দেরি করলে এবছর আর কিছুই শেখা হবে না। আলমানজো বোঝালো এখনও অনেক কাজ বাকি রয়েছে, গম জব জই মাড়াই করা, তারপর নতুন বাছুর দুটোকে ট্রেনিং দেওয়া, কত কাজ। তাছাড়া বলল, স্কুলে যাব আমি কি করতে? পড়তেও পারি, বানান করে লিখতেও পারি। আমি তো স্কুল টিচার বা স্টোর কিপার হতে চাই না। পড়তে পারো, লিখতে পারো, বানান জানো, শান্ত গলায় বলল বাবা, কিন্তু অঙ্ক পারো? পারি, জবাব দিল আলমানজো, অঙ্কও পারি কিছু কিছু। ভালো একজন কৃষককে অনেক হিসেব জানতে হয়, কিছু কিছু জানলে হয় না। ভালো করে অঙ্ক শিখতে হবে। কিছু বলল না আলমানজো। সকালে উঠে টিফিন বাটি নিয়ে রওনা হয়ে গেল স্কুলের পথে। এবছর কিছুটা পিছনে সিট পেল, বই আর স্লেট রাখবার সুবিধা হলো ডেস্কে। মন দিয়ে অঙ্ক শিখল আলমানজো, কারণ অঙ্ক শিখে নিতে পারলে আর তাকে স্কুলে যেতে হবে না। বাবা বলল, এবার খড় অনেক বেশি হয়ে গিয়েছে, ভাবছি কিছু বেচে দিয়ে আসবো শহরে গিয়ে। পরদিন মিস্টার উইড এলো খড় বেল করবার যন্ত্রপাতি নিয়ে। কাজটা শিখবে বলে স্কুলে না গিয়ে
ঘরেই থেকে গেল আলমান্জো। সকাল থেকে রাত পর্যন্ত চলল খড় বেল করা কাজ। প্রতিটা বেলের ওজন হলো 250 পাউন্ড। রাত্রে খেতে বসে বিড়বিড় করে আপন মনে হিসাব করছে আলমান্জো। এক গাড়িতে 30 বেল, প্রতি বেল $2 করে হলে প্রতি গাড়িতে আসবে 60। হায় হায়, শোনো কি বলে ছোকরা। চোখ বড় বড় করে বাবার দিকে চাইল বা হাসলো বাবা। মনে হচ্ছে মন দিয়ে অঙ্ক শিখছো বাপ, ভালো তো। কাল চলো না তুমিই বিক্রি করে দেবে প্রথম 30 বেল, আমি দেখব। যাবে নাকি স্কুল? যাবো বাবা, প্রায় চেঁচিয়ে উঠল আলমান্জো। পরদিন স্কুলে না গিয়ে খড়ের বেলগুলোর উপর উঠে শুয়ে পড়ল। নিচে বাবার হ্যাট আর ঘোড়া দুটোর মোটা সোটা পশ্চাৎ দিয়ে দেখা যাচ্ছে। ওর মনে হচ্ছে যেন গাছে উঠেছে। ঝাঁকিতে সামান্য দুলছে বেলগুলো। চাকা থেকে ক্যাঁচকোচ শব্দ আসছে। নীল আকাশ, মাঠ ঘাট তুষারে ছাওয়া। রোদ লেগে ঝকঝক করছে। ট্রাউট রিভারের ব্রিজের কাছে রাস্তার পাশে আলমান্জোর চোখে পড়ল কালো মতো ছোট্ট কি যেন পড়ে আছে। কাছে গিয়ে ঝুঁকে মনে হলো ওটা একটা পকেট বুক। গাড়ি থামাতে বলল বাবাকে। নেমে গিয়ে তুলে নিল জিনিসটা। মোটা সোটা একটা মানি ব্যাগ। আবার আলমান্জো উপরে উঠতে যেতেই চলতে শুরু করলো ঘোড়াগুলো। মানি ব্যাগটা খুলেও দেখল অনেকগুলো বড় অঙ্কের নোট ঠাসা রয়েছে ওতে, কিন্তু কোথাও কিছু লেখা নেই যা দেখে চেনা যাবে মালিককে। হাত বাড়িয়ে বাবাকে দিল আলমান্জো ব্যাগটা। ওর হাতে ঘোড়ার রাস ধরিয়ে দিয়ে মানি ব্যাগ খুলল বাবা। মোট আছে $1500, বলল বাবা। কার হতে পারে? ব্যাংকে ভয় পায় লোকটা, নইলে এত টাকা সঙ্গে নিয়ে ঘুরত না। নোটগুলোর ভাঁজ দেখে বোঝা যায় বেশ অনেক দিন ধরেই আছে নোটগুলো। একসঙ্গে ভাঁজ করা এত বড় অঙ্কের নোট দেখে মনে হয় টাকাগুলো একসঙ্গে পেয়েছে লোকটা। সন্দেহপ্রবণ লোক, দামি কিছু বিক্রি করেছে। কে হতে পারে লোকটা? কথাগুলো আপন মনেই বলল বাবা। তারপর সিদ্ধান্তে পৌঁছল থমসন। সম্ভবত ওই কয়েক মাস আগে জমি বেচেছে লোকটা। ব্যাংকে বিশ্বাস করে না, খুবই সন্দেহপ্রবণ মানুষ। তেমনি অসম্ভব কৃপণ ছোট মনের লোক। থমসন না হয়ে যায় না। মানি ব্যাগটা পকেটে রেখে আলমান্জোর হাত থেকে রাশ নিল বাবা। মনে হয় শহরেই পেয়ে যাব ওকে। প্রথমেই ফিট স্টেবলে গেল বাবা ওয়াগন নিয়ে। বিক্রির দায়িত্ব ছেড়ে দিল আলমান্জোর উপর। চুপচাপ দাঁড়িয়ে শুনল দোকানিকে ও কিভাবে কি বোঝায়। 10 বছরে এক বিক্রেতার মুখে খড়ের প্রশংসা শুনে হাসল দোকানি। জিজ্ঞেস করল, কত চাও? প্রতি বেলের জন্য $2.25। দাম হাঁকলো আলমান্জো। বেশি চাইছ? মাথা নাড়ল দোকানি। এর এত দাম হয় না। কত হলে ঠিক হয়? জিজ্ঞেস করলো আলমান্জো। $2 বেশি 1 পেনিও না, বলল দোকানি। ঠিক আছে, চট করে বলল আলমান্জো। ওই দামই বেচব আমি। বাবার দিকে অবাক হয়ে তাকালো দোকানি। তারপর হ্যাটটা পিছনে ঠেলে দিয়ে আলমান্জোকে জিজ্ঞাসা করলো, তাহলে $2.25 করে চাইলে কেন প্রথমে? $2 করে কিনবেন আপনি? পাল্টা প্রশ্ন করলো আলমান্জো। কিনব। আমি যদি $2 করে চাইতাম, আপনি $1.75 বেশি বলতেন না। হেসে উঠল দোকানি। বাবাকে বলল, সত্যি আপনার ছেলেটা চালাক আছে। বড় হোক আগে, বলল বাবা। বড় হয়ে কি হয় সেটাই হলো আসল কথা। টাকাগুলো আলমান্জোকে গুনে নিতে বলল বাবা। $60 গুনে বুঝে নিল আলমান্জো। এবার মিস্টার কেসের স্টোরে গেল ওরা। এই স্টোরে সব জিনিসের দাম কম বলে সব সময় ভিড়। বাবা এখান থেকেই বাজার করে। মিস্টার কেসের নীতি হচ্ছে লাভ কম নেব, বেচবো বেশি। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো ওরা। সবার সঙ্গেই মধুর বন্ধুসুলা ব্যবহার করেন মিস্টার কেস। ছোট বড়তে কোনো ভেদাভেদই নেই, কারণ সবাই তার কাস্টমার। বাবাও সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু সবাইকে সমান বন্ধু বলে মনে করে না। খানিক পরে পকেট থেকে মানিব্যাগটা বের করে আলমান্জোর হাতে দিয়ে বলল বাবা, যাও মিস্টার থমসনকে খুঁজে বের করো তুমি। এখানে দেরি হবে মনে হচ্ছে। তুমি ওদিকটা সেরে আসো,
সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে। রাস্তায় ছোট ছেলে আর কেউ নেই, সবাই স্কুলে। অত টাকা পকেটে নিয়ে রাস্তায় হাঁটতে খুব ভালো লাগলো আলমানজোর। ভাবলো টাকাগুলো ফেরত পেয়ে কত না জানি খুশি হবেন মিস্টার থমসন, বারবার ধন্যবাদ জানাবেন ওকে। দোকানে দোকানে খুঁজলো, নাপিতের দোকান দেখলো, ব্যাংক দেখলো, নেই আর নেই। আর একটু এগোতেই মিস্টার প্যাডকের ওয়াগন শপের সামনে রাস্তার ধারে দেখতে পেল মিস্টার থমসনের গাড়ি। দরজা খুলে দোকানের ভিতরে ঢুকলো আলমানজো। মিস্টার প্যাডক আর মিস্টার থমসন স্টোভের পাশে দাঁড়িয়ে একটা হিকড়ি কাঠ দেখছেন আর কথা বলছেন। চুপচাপ দাঁড়িয়ে থাকলো আলমানজো, কারণ বড়দের কথার মাঝখানে কথা বলা বেয়াদবি। স্টোভের কারণে গরম হয়ে উঠেছে ঘরটা, কাঠ, চামড়া আর পেইন্টের সুগন্ধ। স্টোভের ওপাশে দুজন কর্মচারী ওয়াগন তৈরি করছে, আরেকজন চকচকে নতুন একটা কালো বাগির চাকায় লাল দাগ টানছে। রাদা করা কোকড়ানো কাঠের ছিলকা স্তূপ হয়ে রয়েছে চারিপাশে। কর্মচারীরা শীষ দিচ্ছে, মাপজোক করে দাগ টানছে কাঠে, রাদা করছে বা করার দিয়ে কাঠ চিরছে। গোটা পরিবেশটা দারুণ চমৎকার লাগলো আলমানজোর কাছে। মিস্টার থমসন একটা নতুন ওয়াগন তৈরি করাবেন, তাই দাম দস্তুর করছেন, তর্ক করছেন। কী করে যেন টের পেয়ে গেল আলমানজো। ওয়াগন বিক্রির আগ্রহ রয়েছে বটে, কিন্তু মিস্টার প্যাডক লোকটাকে মোটেও পছন্দ করতে পারছেন না। একটা পেন্সিল দিয়ে খরচগুলো লিখে যোগ দিয়ে দেখালেন, চেষ্টা করছেন মিস্টার থমসনকে সন্তুষ্ট করতে। দেখুন, এর কমে আর পারি না, বললেন মিস্টার প্যাডক। এর নিচে আমার লোকদের বেতন উঠাতে পারবো না আমি। ওয়াগন দেখলে আপনি সন্তুষ্ট হবেন, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। সন্তুষ্ট না হলে না হয় না নেবেন। দেখি, আর কেউ যদি এর কমে না পারে তাহলে হয়তো আমি আপনার কাছেই ফিরে আসব, বললেন মিস্টার থমসন, কণ্ঠস্বরের সন্দেহ আর অবিশ্বাস। বেশ তো, দেখুন বাজার ঘুরে, দামি যদি পোষায় আসবেন। আমি খুব খুশি হব আপনার কাজটা করে দেওয়ার সুযোগ পেলে। কথাটা বলে আলমাজের উপর চোখ পড়ল মিস্টার প্যাডকের। আরে তুমি এখানে? তোমার ছোট্ট লুসি কেমন আছে? মোটাসোটা দৈত্যের মতো দেখতে এই ভালো লোকটাকে আলমানজোর খুব পছন্দ। দেখা হলেই শুয়োছানাটার কথা জিজ্ঞেস করেন সবসময়। ছোট্ট নেই এখন আর স্যার, বলল আলমানজো। 150 পাউন্ডের মতো হবে ওর ওজন। ফিরল মিস্টার থমসনের দিকে। আচ্ছা, আপনি কি একটা মানিব্যাগ হারিয়েছেন? কথাটা শোনা মাত্র আটকে উঠলেন মিস্টার থমসন। পাগলের মতো চাপড় মারছেন পকেটগুলোয়, হাত ঢুকাচ্ছেন, খুঁজছেন। হায় হায়, তাই তো, গেল কোথায়? $1500 ছিল ওতে। সর্বনাশ, হারিয়ে গিয়েছে। তুমি কি করে জানলে? এটাই হাসি মুখে জানতে চাইল আলমানজো। হ্যাঁ হ্যাঁ, এটাই। কিছু হাতাওনি তো আবার, বলেই ছো মেরে ওর হাত থেকে ছিনিয়ে নিলেন মানিব্যাগটা। চট করে খুলে ব্যস্ত হয়ে গুনতে লাগলেন টাকাগুলো। 2 বার গুনে সন্তুষ্ট হলেন। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন, ছোড়াটা কিছুই চুরি করেনি দেখছি। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল আলমানজোর। ভাবলো একটা চর লাগানো যায় না বদলোকটার গালে। প্যান্টের পকেট হাতড়ে কয়েকটা পয়সা বের করলেন মিস্টার থমসন। তার থেকে বেছে বেছে একটা নিকেল নিয়ে গুজে দিল ওর হাতে। ধর, নে যা, ভাগ এখন। চোখে অন্ধকার দেখছে এখন আলমানজো। ঘৃণায় রিরি করছে অন্তরটা। কোনোভাবে লোকটাকে আঘাত করবার জন্য ছটফট করছে ওর মন, কিন্তু সামলে নিল শান্তভাবে। পয়সাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলল, ধরুন, আপনার মহামূল্যবান নিকেল আপনিই রাখুন, ফকিরকে দেবেন। মিস্টার থমসনের নিষ্ঠুর চেহারাটা লাল হয়ে উঠল রাগে। একজন কর্মচারী বিদ্রূপের হাসি হেসে উঠতেই আরও রেগে এক পা এগোলেন তিনি আলমানজোর দিকে। মনে হচ্ছে মারবেন, কিন্তু বাধা দিলেন মিস্টার প্যাডক। অতি নীচ লোক দেখছি আপনি মিস্টার থমসন। একে চোর বলছেন? এমন আচরণ করছেন যেন রাস্তার ফকির। কি মনে করেন আপনি নিজেকে? হ্যাঁ, হারানো $1500 যে ছেলে ফিরিয়ে এনে দিল, তার সঙ্গে এই হচ্ছে আপনার ব্যবহার? নিকেল ধরিয়ে দিচ্ছেন ওর হাতে। জানেন ওকে, চেনেন ওকে? এক পা পিছিয়ে গেলেন মিস্টার থমসন, কিন্তু বিশাল ধর নিয়ে এগিয়ে এলেন মিস্টার প্যাডক। মস্ত একটা মুঠি তুলে ঝাঁকালেন তার নাকের কাছে। কৃপণের বাচ্চা কৃপণ, রক্তচোষা উকুন কোথাকার! রাগে কাঁপছেন মিস্টার প্যাডক। এত বড় অন্যায়! আমার সামনে, আমারই দোকানে!
চোখ মুখ পাকিয়ে ভয়ঙ্কর করে তুললেন তিনি। এর মতো একটা সৎ ভদ্র ভালো ছেলেকে এমন অপমান! এই ব্যাটা, বের কর $100, না $200 দিবি, বের কর এক্ষুনি, নইলে দেখবি তোর কি করি। মিস্টার থমসন কিছু বলবার চেষ্টা করলেন, কিন্তু কে শোনে কার কথা। বিকট এক হুঙ্কার দিয়ে আরও এক পা এগোলেন তিনি লোকটার দিকে। 200 দিবি তুই, নাকি দেখবি কি করি? ভয় কুকড়ে গেলেন মিস্টার থমসন। জিভ দিয়ে আঙুল ভিজিয়ে নিয়ে ঝটপট গুনে আলাদা করলেন কয়েকটা নোট, এগিয়ে দিলেন আলমানজোর কাছে। আলমানজো বলল, মিস্টার প্যাডক প্লিজ এরকম করবেন না, বেরো এবার, দূর হয় এখান থেকে, গেট আউট। চোখের পলকে ছিটকে দরজার বাইরে চলে গেল মিস্টার থমসন। বাইরে বেরিয়ে দরম করে দরজা লাগিয়ে দিলেন। নোটগুলো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো আলমানজো। ঘটনার আকস্মিকতায় এতই উত্তেজিত যে কথা বলতে গিয়ে তোতলাতে শুরু করলো। বাবা ওর টাকা নেওয়াটা পছন্দ করবে না। মিস্টার প্যাডক শার্টের গুটানো হাতা নামিয়ে কোট গায়ে চড়ালেন। চলো, আমি বুঝিয়ে বলবো ওকে। কোথায় উনি? কেনাকাটা সেরে প্যাকেটগুলো ওয়াগনে তুলছিল বাবা। আলমানজোকে নিয়ে ঝড়ের বেগে তার সামনে গিয়ে দাঁড়ালেন মিস্টার প্যাডক। খুলে বললেন সব ঘটনা। ওর নাকটা ভেঙে দিতে পারলে খুব খুশি হতাম আমি, বললেন মিস্টার প্যাডক। কিন্তু বুঝলাম তার চেয়েও বেশি ব্যথা পাবে ও কিছু টাকা খসে গেলে। তাছাড়া এটা তোমার ছেলের প্রাপ্য। সততার জন্য কারো কিছু প্রাপ্য বলে আমার মনে হয় না, বলল বাবা। তবে তুমি যেভাবে অসম্মান থেকে আমার ছেলেটাকে রক্ষা করেছ সেজন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ প্যাডক। আমিও বলছি না যে ধন্যবাদের চেয়ে বেশি কিছু ওর প্রাপ্য ছিল, বললেন মিস্টার প্যাডক। কিন্তু ওই ব্যবহার, ওরকম অপমান সে করতে পারে এতটুকু বাচ্চাকে? ভেবে দেখো, উপকারের প্রতিদানে লোকটা যা করেছে তাতে আমি বলবো ক্ষতিপূরণ হিসাবে $200 ওর প্রাপ্যই হয়। তোমার যুক্তিটা উড়িয়ে দেওয়া যায় না। কিছুক্ষণ চিন্তা করে বাবা বলল, ঠিক আছে, টাকাটা তুমি রেখে দিতে পারো। নোটগুলোর দিকে চাইলে আলমানজো। $200, 4 বছর বয়সে একটা কোল্টের দাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ প্যাডক, বাবা বলল। আমার ছেলের হয়ে তুমি যা করেছো সেজন্য আমি সত্যিই কৃতজ্ঞ। একজন খদ্দের হারালে? আরে না না, বললেন মিস্টার প্যাডক, ওরকম একজন খদ্দের হারালে কিছু এসে যায় না আমার। তা আলমানজো, এত টাকা দিয়ে কি করবে ভাবছো? বাবার দিকে চাইল আলমানজো। টাকাটা ব্যাংকে রাখা যায় না? ওটাই তো টাকা রাখার জায়গা, বলল বাবা। $200, কম না। তোমার দ্বিগুণ বয়সেও এত টাকা ছিল না আমার। আমারও না, বলল মিস্টার প্যাডক। বাবার সঙ্গে ব্যাংকে ঢুকলো আলমানজো। উঁচু কাউন্টারের ওপাশে লম্বা টুলে বসা ক্যাশিয়ারের মাথাটা শুধু দেখতে পাচ্ছ। কানে গোজা কলমটা হাতে নিল ক্যাশিয়ার। গলা বাড়িয়ে আলমানজোকে দেখিয়েই বলল, টাকাগুলো আপনার অ্যাকাউন্টে রাখলেই ভালো হতো না স্যার? না, বাবা বলল, টাকাটা ওর নামেই জমা থাক। 2 বার 2 জায়গায় নাম সই করতে হলো আলমানজোকে। টাকাগুলো গুনে ড্রয়ারে রেখে দিল ক্যাশিয়ার। ছোট্ট একটা বইয়ের উপর আলমানজোর নাম লিখে ভিতরে $200 অঙ্কে লিখে ওর হাতে ধরিয়ে দিল বইটা। বাইরে বেরিয়ে আলমানজো জিজ্ঞেস করলো, টাকাটা তুলতে হলে কি করতে হবে আমাকে? তুমি চাইলে ওরা দিয়ে দেবে, তবে একটা কথা খেয়াল রেখো, যতক্ষণ টাকাগুলো ব্যাংকে থাকবে ততক্ষণ ওগুলো বাড়তে থাকবে। প্রতিটা ডলার 1 বছর পর বেড়ে গিয়ে $1.04 হয়ে যাবে। তার মানে এই $200 ঠিক 1 বছর পর বেড়ে হয়ে যাবে $208। বুঝতে পারছো? হ্যাঁ বাবা, বলল আলমানজো, কিন্তু মনে মনে ভাবছে এখন যে কোনো সময় ইচ্ছে করলেই ও একটা কোল্টের মালিক হতে পারে। নিজে ট্রেনিং দিয়ে ওটাকে মনের মতো করে গড়ে তুলতে পারে। সত্যি আজকের দিনটা ওর জীবনে সবচেয়ে চমৎকার একটা স্মরণীয় দিন। 22। কিন্তু দিনটা ফুরোবার আগে আরও কিছু স্মরণীয় ঘটনা ঘটে গেল। ব্যাংক থেকে বেরিয়ে দেখা গেল মিস্টার প্যাডক অপেক্ষা করছেন ওদের জন্য। বাবাকে বললেন কিছু কথা আছে, বেশ কয়েকদিন ধরেই বলবো করছি, বললেন তিনি। তোমার এই ছেলেটা সম্পর্কে কিছু কথা। অবাক হলো আলমানজো। আচ্ছা, ওকে গাড়ি তৈরির কারবারে দেওয়ার কথা কখনো ভেবে দেখেছো ওয়াইল্ডের? জিজ্ঞেস করলেন মিস্টার প্যাডক। কই না তো, শান্ত কণ্ঠে জবাব দিলেন বাবা। কখনো ভাবিনি। কেন? এ নিয়ে একটু ভেবেচিন্তে দেখতে পারো, বললেন মিস্টার প্যাডক।
ব্যবসাটা দ্রুত বাড়ছে, বুঝলে ওয়াইল্ডার? দেশটা বড় হচ্ছে, লোক বাড়ছে, ক্রমে চাহিদা বাড়ছে ওয়াগন আর বাগির, মানুষের চলাচল বাড়ছে, আমাদের উপর খরিদ্দারের চাপ বাড়ছে। একটা বুদ্ধিমান ছেলের জন্য এটা কিন্তু খুব ভালো একটা লাইফ। হ্যাঁ, বলল বাবা। আমার তো নিজের কোনো ছেলে নেই, তুমি জানো। তোমার আছে 2 ছেলে, বললেন মিস্টার প্যাডক। কিছুদিনের মধ্যেই তোমার ভাবতে হবে ওকে কোন লাইনে দেওয়া যায়। আমার কাছে দিয়ে দাও না, আমি ওকে কাজ শেখাই, ব্যবসা শেখাই। ওর যদি লাইনটা পছন্দ হয়, একসময় এই ব্যবসাটা ওর হবে। 50-60 জন লোক কাজ করবে ওর অধীনে, শহরের একজন গণ্যমান্য ধনী লোক হিসেবে স্বীকৃতি পাবে। প্রস্তাবটা ভেবে দেখার মতো নয়? হ্যাঁ, শান্ত স্বরে বললেন বাবা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভেবে দেখার মতো। তোমাকে ধন্যবাদ প্যাডক। বাড়ি ফিরবার পথে আরেকটি কথা বলল না বাবা। আলমান্জও চুপচাপ থাকলো। এত ঘটনা ঘটেছে আজ যে সব জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে ওর মধ্যে। অনেকগুলো ছবি ঘুরছে ওর চোখের সামনে। স্পষ্ট দেখতে পাচ্ছে ক্যাশিয়ারের কালিমাখা আঙুল, মিস্টার থমসনের ঠোঁটের 2 কোণার নিচে নামানো সরু মুখটা, মিস্টার প্যাডকের মুঠি পাখানো হাত, ব্যস্ত গরম ওয়াগন কারখানার হাসি খুশি পরিবেশ। ভাবছে মিস্টার প্যাডকের শিক্ষানবিশ হলে ওর আর স্কুলে যেতে হবে না। মিস্টার প্যাডকের কারখানার কাজ ওর খুবই পছন্দ। রেদার ফাঁক গলে বেরিয়ে আসছে চিকন কোকড়ানো কাঠের ছিলকা, কি সুন্দর গন্ধ। কাঠের উপর হাত বুলিয়ে দেখছে লোকগুলো কোথাও অসমান হয়ে গিয়েছে কিনা। চওড়া ব্রাশ দিয়ে রং করা হচ্ছে গাড়িগুলো, চিকন ব্রাশ দিয়ে টানা হচ্ছে সরু সরল রেখা। খুবই অসাধারণ। হিকড়ি বা ওক কাঠের তৈরি শুদ্ধ পেন্ট করা চকচকে বাগি বা ওয়াগন কর্মচারীদের গর্বের বস্তু। পকেটের শক্ত ছোট্ট ব্যাংক বইটা ছুঁয়ে দেখল আলমান্স একবার। স্টারলাইটের মতো একটা কোল্ডের চেহারা ভেসে উঠল চোখের সামনে। সরু পা, বড় বড় শান্ত কৌতূহলী চোখ। আহা, স্টার আর ব্রাইটকে যেভাবে শিখিয়েছে ঠিক তেমনি প্রথম থেকে সব কিছু শিখিয়ে নিতে চায়ও সেই কোলটাকে। চুপচাপ বাড়ি ফিরল দুজন, চুপচাপ গোলাঘরে কাজ শেষ করলো। রাত্রে খেতে বসেও দুজনে চুপচাপ। অস্বস্তি বোধ করছে মা। গল্প করবার চেষ্টা করলো, শহরে কী কী ঘটলো জানবার চেষ্টা করলো, কিন্তু প্রশ্নের জবাব ছাড়া আর কিছু পেল না বাবার কাছ থেকে। শেষমেশ সোজা সাপটা প্রশ্ন করলো, জেমস, কি চলছে তোমার মনে বলো তো? বাবা বলল, আলমান্সোকে মনে ধরেছে শিক্ষানবিশ হিসাবে নিতে চায় মিস্টার প্যাডক। শুনেই ফাঁত করে জ্বলে উঠল মা। লাল হয়ে গেল গাল দুটো। কাঁটা আর ছুরি নামিয়ে রাখলো প্লেটে। হায় হায়, এ আবার কীরকম কথা, বলল মা। যত তাড়াতাড়ি চিন্তাটা মিস্টার প্যাডকের মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। তুমি নিশ্চয়ই 2 কথা শুনিয়ে দিয়েছ। আমি তো বুঝি না কেন শহরে গিয়ে মানুষকে তোয়াজ করতে হবে। অনেক টাকা কামায় প্যাডক, বলল বাবা। আমার ধারণা আমার চেয়ে অনেক বেশি টাকা জমায় ও ব্যাংকে প্রতি বছর। ওর মনে হয়েছে ছেলেটার জন্য এটা একটা মস্ত বড় সুযোগ। বলছে ওর সবই একসময় আলমান্সোর হবে। বাহ, বেশ। তেলে বেগুনে জ্বলে উঠল মা। আসলে ঘাবড়ে গেছে। একটা চমৎকার খামার ছেড়ে এই শহরে গিয়ে গাড়ি তৈরির ব্যবসা করলে দারুণ উন্নতি করবে, এটা যে ভাবে। আচ্ছা, মিস্টার প্যাডকের টাকাটা আসে কাদের কাছ থেকে? এই আমাদের মতো কৃষকদের কাছ থেকে না? আমাদের পছন্দসই ওয়াগন বানাতে না পারলে তার আর করে কমে খেতে হতো না। আমাদের খুশি করেই তো ওর পয়সা। কথাটা সত্যি, বলল বাবা, কিন্তু কোনো কিন্তু নেই এর মধ্যে, জোর দিয়ে বলল মা। এই যে রয়্যাল 2 দিন একাডেমিতে কাটিয়ে এসেই জানাচ্ছে স্টোর কিপার হবে, হতে পারে দোকানদারি করে টাকা কামাবে। কিন্তু তোমার মতো সত্যিকার একজন মানুষ হতে পারবে কোনো দিন? মানুষকে খুশি করতে করতেই যাবে জীবনটা। তোয়াজ করতে হবে তার প্রত্যেকটা খদ্দেরকে। এটা কি একটা জীবন হলো? কোনো স্বাধীনতা আছে এই জীবনে? আলমাজের মনে হলো এক্ষুনি বুঝি কেঁদে ফেলবে মা। থাক থাক, বলল বাবা, এ নিয়ে মন খারাপ করো না। যা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে। না, আমি আলমাজকে এভাবে ভেসে যেতে দেবো না, বলল মা। কিছুতেই না। শুনছো কি বলছি? তোমার যেমন লাগছে আমারও ঠিক তেমনই লাগছে, বলল বাবা। কিন্তু সিদ্ধান্তটা আসলে নিতে হবে আলমাজকে। ওকে জোর করে এই খামারে ধরে রাখতে পারি আমরা?
কিন্তু কতদিন? 21 বছর বয়স পর্যন্ত। কিন্তু ও যদি যেতে চায়, আমরা ধরে রাখলে ওর ক্ষতি হবে। আলমান্সো যদি রয়্যালের মতো শহরেই যেতে চায়, তাহলে ছোট্ট থাকতেই প্যাডকের শিক্ষানবিশ হওয়া ভালো। খেয়ে চলেছে আলমান্সো, শুনছে সব, কিন্তু মুখ থামাচ্ছে না। এক ঢোক দুধ খেয়ে নিয়ে কুমড়োর পায়ের দিকে মন দিল। হায় হায়, ও কী সিদ্ধান্ত নেবে? আপত্তি জানালো মা। কী বা বয়স হয়েছে ওর? আরেক কামড় বসালো আলমান্সো। অর্ধেকের বেশি গায়েব হয়ে গেল কুমড়োর পিঠে। বড়রা প্রশ্ন না করলে কিছু বলবার উপায় নেই, কিন্তু জানে এটুকু বুঝবার বয়স ওর হয়েছে। ও বাবার মতো হতে চায়, ও কারোর মতো নয়। মিস্টার প্যাডককে শ্রদ্ধা করে, কিন্তু তার মতো হওয়ার কোনো ইচ্ছেই নেই। মিস্টার থমসনের মতো নিজ লোককেও খুশি করবার চেষ্টা করতে হয় মিস্টার প্যাডককে, তা নইলে একটা ওয়াগন কম বিক্রি হবে। বাবার মতো স্বাধীন আর কি আছে? বাবা যদি কাউকে পছন্দ করে, কেবল তাকেই খুশি করবে, বাধ্য হয়ে ইচ্ছার বিরুদ্ধে কাউকে খুশি করবে না। হঠাৎ খেয়াল করলো বাবা কি যেন বলছে ওকে। ঢোক গিলল, তারপর বলল, হ্যাঁ বাবা। গুরু গম্ভীর দেখাচ্ছে বাবাকে। বলল, প্যাডক তোমাকে শিক্ষানবিশ হিসেবে নিতে চায়, তুমি শুনেছ? হ্যাঁ বাবা। তুমি কি বলো? কিছুই বলতে পারল না আলমান্সো। ও শুধু জানে বাবা যা বলবে তাই করবে। ভালো করে ভেবে দেখো, বলল বাবা। আমি চাই তুমি নিজেই তোমার মন স্থির করো। প্যাডকের সঙ্গে গেলে সহজ একটা জীবন পাবে। এখানকার মতো সব ঋতুতেই বাইরে বেরিয়ে কষ্ট করতে হবে না। প্রচণ্ড ঠান্ডায় আরাম করে শুয়ে থাকতে পারবে নিজের ঘরে। ভাবতে হবে না ঠান্ডায় গরুগুলো জমে যাচ্ছে কিনা। বৃষ্টি হোক আর রোদ হোক, ঝড় হোক বা তুষার হোক, তুমি থাকবে ছাদের নিচে নিরাপদে। প্রচুর খেতে পাবে, দামি দামি জামা কাপড় পাবে, টাকা জমাবে ব্যাংকে। জেমস, আঁতকে উঠল মা। এটাই সত্য, সত্যিকার ছবিটাই তুলে ধরা উচিত, বলল বাবা। কিন্তু এর আবার অন্যদিকেও আছে আলমান্সো। শহরে অন্যের উপর নির্ভর করতে হবে তোমাকে। তুমি যা কিছু পাবে সবই হবে অন্যের দান। কৃষক নির্ভর করে নিজের উপর, জমির উপর, আবহাওয়ার উপর। নিজের খাবার নিজেই ফলায় চাষি, নিজের পোশাক তৈরি করে নেয় নিজেই, নিজের গাছ কেটে ঘর গরম করে নিজেই। হ্যাঁ, পরিশ্রম আছে, তবে নিজের ইচ্ছায় কাজ করবে তুমি, কারোর হুকুমে নয়। এখানে তুমি স্বাধীন। ওর দিকে চেয়ে আছে মা বাবা দুজনেই। অস্বস্তি বোধ করছে বড্ড আলমান্সো। ও জানে ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকবার লোকও নয়। মানুষকে খুশি করে পয়সা কামাবার কোনো ইচ্ছা নেই ওর। এমন জীবনও কল্পনাও করতে পারে না যেখানে ঘোড়া গরু প্রান্তর নেই। ঠিক বাবার মতো হতে চায়, একদম বাবার মতো, কিন্তু বলতে চায় না সে কথা। সময় নিয়ে ধীরে সুস্থে ভেবে দেখো, বলল বাবা। কি চাও মন স্থির করো। বাবা, বলল আলমান্সো। বলো বাপ। আমি সত্যি কি চাই বলবো? বলো। আমি একটা কোল্ড চাই, বলল আলমান্সো। আমার নিজের জন্য একটা কোল্ড কিনতে চাই। তুমি কি অনুমতি দেবে? $200 নিশ্চয়ই একটা পাবো। আমি নিজে ট্রেনিং দিয়ে বড় করবো ওটাকে। ধীরে ধীরে ফাঁক হলো বাবার দাড়ি। বোঝা গেল বাবা হাসছে। ন্যাপকিন নামিয়ে রেখে চেয়ারের পিছনে হেলান দিল বাবা। ঝিকমিকে চোখে তাকালো মার দিকে। তারপর আলমান্সোর দিকে ফিরে বলল, টাকাটা ব্যাংকে যেমন আছে থাক। সব কিছু আধার হয়ে আসছে বলে মনে হলো আলমান্সোর। পর মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল সব কিছু আবার। বাবা বলছে, কোল যদি তোমার এতই পছন্দ, ঠিক আছে, স্টারলাইটকে তুমি নিতে পারো। সত্যি বাবা? প্রায় আনন্দে ফুপিয়ে উঠল আলমান্সো। আমার নিজের? হ্যাঁ, তুমি পোষ মানাবে, ট্রেনিং দেবে, চড়বে, চালাবে, যা খুশি। 4 বছর বয়স হলে ওকে বেচতে পারবে, কিংবা নিজের জন্য রেখে দিতে পারবে, তোমার যা ইচ্ছে। কাল সকাল থেকেই ওকে তুমি ট্রেনিং দেওয়া শুরু করতে পারো। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা লরেন ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়ের 8ম এবং শেষ পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।